বড় নেতা। এই শান্তিনগর, শাহজাহানপুর, খিলগাঁও এই অঞ্চলেই বসবাস করতেন, আমি নিজে দেখেছি। তাহলে তারা কেন কখনো আক্রান্ত হননি? শরীফ ওসমান হাদি সে দেশের শত্রুদের বিরুদ্ধে কথা বলতেন। এই এলাকা, এই ৮ নম্বর আসনে সে প্রার্থী হয়েছে। শরীফ ওসমান হাদি কখনো কি মির্জা আব্বাসের বিরুদ্ধে কোনো কথা বলেছে? উনি তাকে বিরক্ত করছেন, ডিস্টার্ব করছেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আপনি ১-১.৫ ঘন্টার মধ্যে ফেসবুকে দিয়ে দিলেন, তার মানে কি ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনির মতো অবস্থা না? আপনি ঘোরার আগে গাড়ি জুড়িয়ে দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্র নেতা। এখন আজকে পুলিশ কমিশনার বলছে যে হত্যাকারীকে শনাক্ত করা হয়েছে জামাত শিবিরের লোক। এখন আমি বলি এটা তো বিএনপির কোন নেতার স্টেটমেন্ট না, এটা যারা তদন্তকারী কর্মকর্তা রয়েছেন, যারা রাষ্ট্রের আইনে স্বীকৃত সংস্থা, তারা বলছেন। এখন ফেসবুকে কি লিখবেন? আমি সেই ছাত্র নেতাকে জিজ্ঞেস করতে চাই, তদন্ত হলো না, কিছু হলো না, এই এলাকার বারবারের এমপি, মেয়র, তার সামাজিক অবস্থান, তার জাতীয় রাজনৈতিক অবস্থান বিবেচনা না করে আপনি কেবল ইউনিভার্সিটির একটা ছাত্র নেতা হয়েছেন। আপনার চেয়ে ৩৬ বছর আগে আমরা ছাত্র নেতা আরেকটি বড় ইউনিভার্সিটির ভিপি হয়েও আমরা কোনো অন্য দলের সিনিয়র নেতাকেও এই ধরনের বাজে কথা বলে কখনো অভিহিত করিনি। আর আপনারা এটা করে দিলেন। আমরা নিজেরা হাসাহাসি করি বাইরে, মানে ভিতরে, যে আব্বাস ভাই নেতা কর্মী বা আমাদের সাথে অনেক বকাবকি করে অনেক সময়। আমরা বলি যে বকাবকি করে এই লোকটাকে তো কোনোদিন দেখলাম না কোনো একটা মানুষকে একটা থাপ্পড় মারতে। ওকে বকাবকি করে, কিন্তু আজ পর্যন্ত কেউ কমপ্লেন বা কেউ কিছু যে উনি নিজে কখনো কাউকে একটা থাপ্পড় মেরেছে। বরং আমরা বলি, আরে অন্য লোক যাকে উনি পছন্দ করেন না যদি অসুস্থ হয়, তার কাছে যে গেছে কেউ ফিরে আসেনি, এটা আমার নিজের চোখে দেখা। তো সেই মানুষ একটা তার সন্তানের বয়সে একটা ছেলে কেবল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছে, তার এলাকায় প্রার্থী হয়েছে স্বতন্ত্র, তাকে ক্ষতিগ্রস্ত করবে উনি, আঘাত করবে উনি। উনি তো হঠাৎ করে এখন রাজনীতিবিদ হননি, তো 50 বছরের রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে উঠেছেন। এইটা সুপরিকল্পিত একটা বিষয়। ওই যাকে শনাক্ত করা হয়েছে সেই তার উপর আঘাতকারী হাদির উপর, সে ছাত্রলীগেরও নেতা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিপি কিনা সাদেক কাইমের সাথে একই টেবিলে চা খাচ্ছে। এখন এর বিচার কে করবে? এই কারণেই এই পরিকল্পিত নকশা করেছে ওই সংগঠনটি, যেটা তাদের অভ্যাস। আরে যাদের ৭১ সালে ৩০ লক্ষ মানুষকে হত্যা, ২ লক্ষ মা বোনের ইজ্জত হরণের পরে যাদের কোনো বিবেকে বাঁধেনি, যাদের কোনোভাবেই আপনার অনুশোচনা নেই, তারা তো যা ইচ্ছা তাই করতে পারে। এই মহা মাস্টার প্ল্যান, এই মহা পরিকল্পনা তারা করে চট করে অভিযোগটা যাতে চাপানো যায় বিএনপি নেতার বিরুদ্ধে, এইভাবে একটা চমৎকার ষড়যন্ত্র তারা করেছে। এখন আস্তে আস্তে দিনের আলোতে একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে। বন্ধুরা আমার, গেছেন কালকে দেখতে, সাথে সাথে আমার সাথে কথা হয়েছে, অভিভাবক আমার সাথে আব্বাস ভাইয়ের কথা হয়েছে। আব্বাস ভাই কি করছেন? আমি যাচ্ছি হাসপাতালে দেখতে। উনি গেছেন, একটা অভিভাবক তুল্য মানুষ। আপনারা, আমরা লড়াই করলাম ডেমোক্রেসির জন্য,
আর প্রতিষ্ঠা 5ই আগস্টের পরে আপনারা প্রতিষ্ঠা করলেন মবক্রেসি, মব কালচার তৈরি করলেন। মবক্রেসির ভালো বাংলা হচ্ছে উশৃঙ্খল জনতাতন্ত্র। এই উশৃঙ্খল জনতাতন্ত্র দিয়ে আপনি সুশাসন, আপনি ন্যায় বিচার এবং গণতান্ত্রিক সমাজ কায়েম করতে পারবেন না, যেটা তারা করছে। জনগণের কাছে এখন স্পষ্ট এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের নায়ক হচ্ছে তারা, যেটা এখন প্রকাশিত হচ্ছে। বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি হাদির উপর আঘাতকারী, ওরা যেই হোক, জনগণ চিনে ফেলেছে, প্রশাসন চিনে ফেলেছে। আমরা তাদের দৃষ্টান্তমূলক তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে চাই। বন্ধুরা আমার, আজকে হাদির উপর আক্রমণের জন্য জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণ সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবিতে দুষ্কৃতিকারীদের যে আজকে যে বিক্ষোভ মিছিল এখন করতে যাবে, আমি সেই বিক্ষোভ মিছিল অত্যন্ত সুশৃঙ্খলভাবে করার অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শেষ করবো। আমরা সকল অঙ্গ সংগঠন সংগঠন সবাই সুশৃঙ্খল ভাবে আপনারা মিছিল অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। এই পর্যায়ে বক্তব্য আসছেন আজকের প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিলের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, সাবেক মেয়র, ঢাকা ৮ সংসদীয় আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী সংগ্রামী জননেতা জনাব মির্জা আব্বাস আপনার মাঝে বক্তব্য নিয়ে আসছেন। আপনি একটু থাকলেন, একটু জানলাম আজকে এই প্রতিবাদ মিছিল পূর্ব সমাবেশের দিনাজপুর সভাপতি, উপস্থিত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, দীর্ঘদিনের রাজনীতিবিদ, আমার স্নেহের অত্যন্ত স্নেহের সহকর্মী রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব আব্দুল সালাম, ঢাকা মহানগরীর আমার সকল আসনের প্রার্থী ভাইয়েরা এবং উপস্থিত নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। প্রথমেই আমি আমার সাংবাদিক ভাইদের কাছে একটা অনুরোধ রাখবো। প্রিয় ভাইয়েরা, 17 বছর আন্দোলনের পর আমরা কথা বলার অধিকার আদায় করেছি। আপনারা স্বাধীন সংবাদ পরিবেশন করতে পারছেন। দয়া করে জাতির এই ক্রান্তি লগ্নে আপনাদের বক্তব্যগুলো এবং অনুসন্ধান সাংবাদিকতা তা আপনারা যথাযথভাবে পালন করবেন বলে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। প্রিয় ভাইরা, গতকালে ঘটে যাওয়া দুর্ভাগ্যজনক এই ঘটনাটির আমি তীব্র নিন্দা করছি। হাদি একজন প্রার্থী হতে পারে ঢাকা আটের, সে আমার সন্তান সমতুল্য। আমার সন্তানের বয়স, বড় সন্তানের বয়স হল 39 বছর বয়স। হাদি বোধহয় 35 হয় নাই। স্নেহতুল্য, স্নেহবাজার এই ছেলের উপরে আঘাত করাতে আমি মানসিকভাবেও অত্যন্ত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি গতকাল। প্রিয় ভাইরা, আমাকে সবচেয়ে প্রথম ফোন করেছে রিজভী আহমদ, আপনি এখন কোথায়? আমি বললাম যে ভাই আমি যাচ্ছি। হ্যাঁ, আপনাকে যাওয়ার জন্য ফোন করেছিলাম। অর্থাৎ ওই মুহূর্তে রিজভির ভিতরে একটা ঝড় তুলেছে। সে বিশেষ কাজে ছিল, বোধহয় যেতে পারে নাই।
আমাকে বললো আপনি একটু যান। তখন আমি মোটামুটি অলমোস্ট চলেই গেছি ওখানে। আমি সবচেয়ে প্রথমেই হাদির উপরে এই আঘাতে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বলতে চাই, এই আঘাত হাদির উপরে নয়, এই আঘাত বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের উপরে, এই আঘাত বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে, এই আঘাত বাংলাদেশের স্বাধীনতার উপরে। প্রিয় ভাইরা, এটাকে আমাদের প্রতিরোধ করতে হবে। এই অপশক্তির কালো হাত ভেঙে দিতে হবে, এদেরকে দাঁত ভাঙার জবাব দিতে হবে। আমি একটি কথা যদি বলি, যেটা রিজভী আহমদ সাহেব বলেছেন, হাদি গুলি ওর গায়ে গুলি লেগেছে 2:15। ঠিক 2:30টার সময় ফেসবুকে পোস্ট আসলো, সবাই যে যেখানে আছে ঐক্যবদ্ধ হও, কোন একটা বাসায় যেতে হবে, ইট খুলে নিয়ে আসতে হবে। ভাবতে পারছেন ব্যাপারটা কত পরিকল্পিত? এটাকে আরো সংহত করেছে। আমি যখন হসপিটালে যাই তখন তারা আক্রমণাত্মক স্লোগান দিচ্ছিল। আমি ভাই ঢাকার ছেলে, আমি ঢাকার রাজপথে মিছিল করে বড় হয়েছি, আমি ঢাকার রাজপথে আন্দোলন করে বড় হয়েছি। আমার বয়সটা একটু বেশি হয়ে গেছে, শান্ত থেকেছি, নীরব থেকেছি, কিন্তু ওই মুহূর্তে যদি আমার নির্দেশনা পেত তাহলে তোমাদেরকে তুলোধনা করতে আমাদের ছেলে। কিন্তু ওরা ছিল কয়েকজন। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো 150 থেকে 200 ছেলে, এরা কেউ হাদির সমর্থক নয়, এরা বিশেষ একটি রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের কর্মীরা। ভাই, আমি যাওয়ার পরে যখন ভিতরে গেলাম তখন হাদিকে নিয়ে যাচ্ছে স্ট্রেচারে করে অপারেশন থিয়েটারে। আমি অপেক্ষা করলাম, প্রায় 1 ঘন্টা বসে থাকলাম। এর মধ্যে কিছু বেয়াদব ছেলে পেলে অনেক বেয়াদবি করলো। যাই হোক, আমার সঙ্গে যারা আমার সিকিউরিটি ছিল, আমার লোকজন ছিল, তাদেরকে বললাম তোরা শান্ত থাকো, হসপিটালের ভিতরে যদি কোনো রকম ঝামেলা হয় সেটা চিকিৎসা ব্যাহত হবে, চিকিৎসা ব্যাহত করা যাবে না, ওকে বাঁচানোর ব্যবস্থা করতে হবে। আর যারা মার সৃষ্টি করেছিল তারা চেয়েছিল হাদি ওখানেই মারা যায়, আর আমরা চেয়েছি আল্লাহ তাকে বাঁচিয়ে তুলুন, সেরে তুলুন, দীর্ঘায়ু দান করুন। প্রিয় ভাইরা, অনেক ষড়যন্ত্র দেখেছি, এদের ষড়যন্ত্র 71-এ দেখেছি, এদের ষড়যন্ত্রের কথা শুনেছি, 47 সালের কথা শুনেছি, 71, অতঃপর 86, 90, 91, সকল সময় এই দলটি একটি ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকে। ষড়যন্ত্রবিহীন এই দল কখনো চলতে পারে না। ভাই, একজন লোক গুলি খেয়েছে, যেই হোক, আমরা মুসলমান, আমরা কোনো সময় কোনো আহত কিংবা অসুস্থ ব্যক্তির মৃত্যু কামনা করতে পারি না, আমরা করতে চাই না, আমরা করি না। কিন্তু যারা নাকি মুসলমান লেবাসধারী, তারা একটি ছেলের মৃত্যু কামনা করছে বারবার, ফেসবুকে স্ট্যাটাসে তারা দিয়েছে। ওখানে যে একটা সব ছেলে ছিল তারা কারা? পরবর্তীতে প্রায় 150 থেকে 150 মোটরসাইকেল নিয়ে ওখানে তারা একটা মব তত্ত্বে কায়েম করার চেষ্টা করেছে। যাই হোক, আমি ওখান থেকে চলে আসি। ওরা ভেবেছিল ওদের ধমক ঠমক দেখলে পরে বোধহয় আমরা লেজ গুটিয়ে পালিয়ে যাব। প্রিয় ভাইরা, আমাদের নেতা কর্মীরা অত্যন্ত ধৈর্যশীল এবং সাহসী ভূমিকা রেখেছিল। কালকে যারা ছিল তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় ভাইরা,
আমি জীবনে অনেক নির্বাচন করেছি, অনেক অনেক, একটা দুটো না। আমার জীবনের নির্বাচনে বহু প্রার্থী ছিল। আমি যখন ৭৭ সালে কমিশন নির্বাচন করি তখন ছিল 11 জন প্রার্থী। 91 সালে নির্বাচন করি জামাত ইসলামের আব্বাস আলী খান, মুজাফফর হোসেন পল্টু সহ আরো বহু প্রার্থী ছিল। আমরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে, একে অপরের বাসায় খাওয়া দাওয়া করে আমরা ভিন্নভাবে নিজের রাজনৈতিক প্রচারণা চালিয়েছি। হাদি যদি চাইতো তাকে আমি আমার সকল রকম সাহায্য সহজে হাত প্রসারিত করতাম, কিন্তু সেটা সে চায় নাই। যাই হোক, হাদির উপরে আক্রমণ আমি আগে বলেছি, এটা গণতন্ত্রের উপর আক্রমণ। এবং জীবনে কোনো রেকর্ড নাই যে আমরা প্রার্থীরা কখনো মারামারি করেছি। রেকর্ড আছে আওয়ামী লীগের, রেকর্ড আছে ওই একটা অপশক্তির, যারা নাকি বরাবর একটা ফায়দা লওয়ার চেষ্টা করে, গোলাপ পানিতে মাছ শিকার করার চেষ্টা করে। প্রিয় ভাইরা, মিছিল পূর্বে সমাবেশে আমি বক্তব্য লম্বা করতে চাই না। আমি চাই আসল ঘটনা বেরিয়ে আসুক, আসল দুর্বৃত্তরা সাজা পাক, এই দেশের মানুষের সামনে বিশেষ একটা রাজনৈতিক দলের মুখোশ উন্মোচিত হোক, এটি আমি চাই। আমি হাদির দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে আবার যখন তাকে আমরা নির্বাচনের মাঠে আমরা দেখতে চাই। ভোট, নির্বাচনে জয়লাভ পরাজয় আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন, এটা আমার নির্ধারিত বিষয় নয়। আমার কাজ করার কথা আমি করব, ফল দেওয়ার মালিক আল্লাহ তাআলা। একইভাবে যেটা সকলে বিশ্বাস করে আমিও বিশ্বাস করি। তাই হাদিকে কখনো প্রতিদ্বন্দ্বী ভাবি না, আমি ভাবি আমার শ্রেষ্ঠ হাদি আমার প্রতিদ্বন্দ্বী নয়। ও আমার প্রতিদ্বন্দ্বী নয়, আমার শত্রু নয়, বরং রাজপথের একজন আমারই মতো লড়াকু সৈনিক। হাদির বয়সে আমরাও রাজপথে লড়াই করেছি, আমরা এখন রাজপথে লড়াই করি। আমার যে সহযোগীরা লড়াই করে তাদেরকে আমরা সাহায্য করি। আসুন, এই সময়ে মুক্তিযুদ্ধের সময় ৭১ সালে যে কঠিন সময় আমরা পার করেছি, আজকে 2025 সালেও তার চেয়ে বড় সাংঘাতিক সময়, বড় মারাত্মক সময় আমরা এখন পার করছি। আগে শত্রু ছিল একটি, এখন বহুমুখী শক্তির আক্রমণে জর্জরিত বাংলাদেশ। আসুন, বহু শক্তির আক্রমণ থেকে বাংলাদেশকে আমরা রক্ষা করার চেষ্টা করি, যেমনি আমরা ৭১ সালে করেছিলাম। আর যারা গোলাপ পানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন, দয়া করে সাবধান হয়ে যান, দয়া করে সাবধান হন, নইলে এই দেশের জনগণ কিন্তু আপনাদেরকে মাফ করবে না। নির্বাচন করছে, নির্বাচন করেন, নির্বাচন জয়লাভ করেন, সেরেও দেব, বেড়ে গেলে আপনারা মেনে নেবেন, এটাই স্বাভাবিক। কিন্তু তার আগেই নির্বাচনকে বন্ধ করা। আরেকটি কথা, কালকে হাতের উপরে আক্রমণ কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এর আগে চট্টগ্রামে শতলোক আক্রমণ করেছিল, এখন হাতের উপর আক্রমণ। আমি বলতে চাই, এটা একটি বৃহৎ চক্রান্তের ক্ষুদ্র একটি অংশ, চক্রান্তের আরো ষড়যন্ত্র প্রকাশ পাবে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বক্তব্য শুরু করছি। আল্লাহ
এই সন্ত্রাসীদের রাস্তা না সন্ত্রাসীদের রাস্তা না হাতির উপর হামলা কেন হাতির উপর হামলা কেন হাতির উপর হামলা কেন প্রশাসন জবাব দেয় হাতির উপর হামলা কেন হাতির উপর হামলা কেন প্রশাসন জবাব দেয় হাতির উপর হামলা কেন প্রশাসন জবাব দেয় বন্ধ করা যাবে না বন্ধ করা যাবে